আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম ক্লাসটি শুরু করছি। আজকে আমরা অপিনিয়ন ম্যাটার্স এই চ্যাপ্টারটির 1.1.1 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটির নাম দেওয়া হয়েছে অপিনিয়ন ম্যাটার্স। অপিনিয়ন শব্দটির অর্থ হচ্ছে মতামত এবং ম্যাটার্স শব্দটির অর্থ হচ্ছে বিষয়। আমরা এখন দেখি 1.1.1-এ কী করতে বলা হয়েছে। লুক অ্যাট দ্য ফলোয়িং ইমেজেস। নিচের ইমেজেসগুলো বা ছবিগুলো দেখো। নিচে কিছু আমাদের ছবি দিয়েছে, সেই ছবিগুলো খুব ভালোভাবে আমাদেরকে দেখতে হবে। ইমেজেস শব্দের অর্থ ছবি। অ্যান্ড ইন পেয়ার গ্রুপস, জোড়া বা দলবদ্ধভাবে ডিসকাস হোয়াট দে ডেপিক্ট ফ্যাক্টস, অর্থাৎ সেই চিত্রে কি চিত্রায়ন করা হয়েছে, মূল ফ্যাক্ট অর্থাৎ ঘটনাটি কি সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে। আফটারওয়ার্ডস ডিসকাস হোয়াট ইউ উড হ্যাভ ডান ইফ ইউ ওয়ার প্রেজেন্ট ইন দোজ স্পেশাল মোমেন্টস। তারপরে আমাদেরকে আলোচনা করতে হবে যদি ওই স্পেশাল মোমেন্টে অর্থাৎ যে চিত্রগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেই চিত্রগুলোর ওই অবস্থায় যদি আমরা ওইখানে থাকতাম তাহলে আমাদের ধারণা বা আমাদের মতামত কী হতো সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। স্পেশাল মোমেন্টস মানে বিশেষ মুহূর্তে, অর্থাৎ ওই চিত্রের মুহূর্তের কথা বলা হয়েছে। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। এরপরে তোমাদের উত্তর ক্লাসে সবার সাথে শেয়ার করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদেরকে করে দেওয়া হয়েছে। তো এখন দেখি আমরা চিত্রগুলো একটু দেখে নেব। এখন তোমরা দেখতে পাচ্ছ প্রথম চিত্রটি একটি সুন্দরবনের ছবি দেওয়া হয়েছে এবং এই সুন্দরবনের যে মূল ঘটনাটি বা সুন্দরবন সম্পর্কে আমাদের ব্যাখ্যাটাই কিন্তু দেওয়া হয়েছে, বইয়েই দেওয়া আছে। এরপরে দ্বিতীয় 2 নম্বরে যে চিত্রটি সেটা হচ্ছে ইমেজ 2, সেটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের। তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটি আমাদেরকে বর্ণনা করতে হবে এবং তারপরে সেই জায়গায় যদি আমরা উপস্থিত থাকতাম তাহলে আমাদের ভাবনাটি কীরকম হবে সেটা আমাদেরকে লিখতে হবে। এবং পরবর্তীতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা সম্পর্কেও আমরা লিখব এবং তারপরে একজন সায়েন্টিস্টের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা ইলাস্ট্রেশন 1 এবং 2 নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইমেজ 1 এবং ইমেজ 2, এই দুটো ইমেজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটার ফ্যাক্টটা আমরা লিখব এবং মাই থটস সেটাও আমরা লিখব। তো ইলাস্ট্রেশন 1 আমরা এখন দেখব। ইলাস্ট্রেশন 1-এ কিন্তু চিত্রে আমাদের দেওয়া ছিল, অর্থাৎ বইয়ে আমাদের এই চিত্রটি বর্ণনা করা হয়েছে। আমরা সেটা একটু অর্থ সহকারে খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়ব, তাহলে আমরা সুন্দরবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তো দ্য ফ্যাক্ট অর্থাৎ মূল ঘটনা, মূল বর্ণনা আমাদেরকে এখানে করতে হবে। এটা বইয়ে করে দেওয়া রয়েছে, আমরা একটু পড়ে নেই। দিস ইলাস্ট্রেশন ডেপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। এই ইলাস্ট্রেশনে চিত্রায়ন করা হয়েছে সুন্দরবনের চিত্রায়ন করা হয়েছে। ইলাস্ট্রেশন মানে হচ্ছে ছবি এবং ডেপিক্টস শব্দটি অর্থ হচ্ছে চিত্রায়ন করা। These mangrove forests are usually grown in saline, muddy and partially waterlogged areas. এই ম্যানগ্রোভ ফরেস্ট বা সুন্দরবন সাধারণত স্যালাইন বা লবণাক্ত, মাডি কাদাময়, পার্শিয়ালি ওয়াটারলগড এরিয়াস কিছুটা জলাবদ্ধ এলাকায় জন্মে, অর্থাৎ লবণাক্ত, কাদাময় এবং কিছুটা জলাবদ্ধ এলাকায় এই ম্যানগ্রোভ ফরেস্ট গড়ে ওঠে। ইউজুয়ালি গ্রোন মানে সাধারণত বেড়ে ওঠে, গ্রোন মানে বেড়ে ওঠা। ডিউ টু দ্য স্যালাইন সয়েল, লবণাক্ত মাটির কারণে, ডিউ টু মানে কারণে এবং স্যালাইন সয়েল শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত মাটি। লবণাক্ত মাটির কারণে দ্য রুটস অফ দিস ফরেস্ট ট্রিজ আর কোয়াইট স্ক্যাটার্ড অ্যান্ড ক্যান নট গো ডিপ ইনটু দ্য সয়েল। এই লবণাক্ত মাটির কারণে এই বনের যে গাছের শিকড়গুলো রয়েছে সেগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে। স্ক্যাটার্ড শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন থাকা এবং মাটির গভীরে যেতে পারে না। ডিপ শব্দের অর্থ হচ্ছে গভীর, সয়েল মানে মাটি। এই লবণাক্ত মাটির কারণে এই যে গাছের এই যে বনের যে গাছগুলো রয়েছে সেগুলো শিকড়গুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে এবং শিকড়গুলো মাটির খুব গভীরে যেতে পারে না। আমরা সুন্দরবনে দেখি, কিন্তু সুন্দরবনে যারা তোমরা গিয়েছো তারা দেখবে যে গাছগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে এবং এগুলোর গাছগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি যে আলগা হয়, মাটির শিকড়গুলো খুব একটা গভীরে যায় না। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া অ্যান্ড নাইজার অ্যাকাউন্ট ফর 43% অফ ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্ট। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজারে
রয়েছে সুন্দরবনের 43%। 43% জুড়েই রয়েছে এই সুন্দরবনের এই 4টি দেশে। সুন্দরবনের 43% এই 4টি দেশে রয়েছে, ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নাইগার। অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে দায়ী। এরপরে আমরা দেখি located in Bangladesh, the Sundarbans is the single largest mangrove forest in the world and recognized by the world as a UNESCO World Heritage Site. বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশের যে সুন্দরবনটি রয়েছে, লোকেটেড মানে অবস্থিত, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সুন্দরবন এবং এটা ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য নিদর্শন হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের একটি সংস্থা আছে ইউনেস্কো, সেই ইউনেস্কো কর্তৃক রিকগনাইজ, এই রিকগনাইজ শব্দটির অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া। ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। তো আমরা দ্য ফ্যাক্টটি পড়লাম, এখন আমরা মাই থটস অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট সেটা একটু দেখব। মাই থটস অন ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টে আমার মাই থটস অর্থাৎ আমার ভাবনা, অর্থাৎ তোমাদের ভাবনাটুকু ম্যানগ্রোভ ফরেস্টের ওপর লিখতে হবে। তুমি যদি ওই সময় ওখানে উপস্থিত থাকতে তাহলে তোমার মাথায় কী চলতো, তুমি কী ভাবতে বা তুমি কী করতে সেটা এখানে লিখতে পারো, নিজেদের মতো করে লিখতে পারো, বা আমি যে অ্যান্সারগুলো দেবো সেটাও তোমরা লিখতে পারো। আজকে আমরা ইলিস্ট্রেশন 1 এবং ইলিস্ট্রেশন 2 নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী ক্লাসে ইলিস্ট্রেশন 3 এবং ইলিস্ট্রেশন 4, এবং এভাবে ধারাবাহিকভাবে তোমাদের পুরো ইংলিশ বইটি আমি শেষ করে দেবো। এছাড়াও তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্লাস এই চ্যানেলে নেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা এখন দেখি, পার্সোনালি আই ফাইন্ড দিস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ফরেস্ট এ রেয়ার ক্রিয়েশন অফ নেচার। ব্যক্তিগতভাবে, পার্সোনালি শব্দটি অর্থ হচ্ছে ব্যক্তিগতভাবে, আমি এই ভিন্ন অনন্য এই ফরেস্টটাকে প্রকৃতির একটা অনন্য বিরল কীর্তি হিসেবে দেখি, বিরল সৃষ্টি হিসেবে দেখি। ব্যক্তিগতভাবে আমি এই অরণ্য ইউনিক ভিন্ন এই বনটাকে প্রকৃতির একটা বিরল সৃষ্টি হিসেবে দেখি। রেয়ার ক্রিয়েশন মানে বিরল সৃষ্টি। ইট প্রোটেক্টস আস ফ্রম মেনি ন্যাচারাল ডিজাস্টার্স, এটা আমাদেরকে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। আমরা জানি সুন্দরবনের মাধ্যমে আমরা ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাই, বিভিন্ন বন্যা থেকেও রক্ষা পাই। তো এটা আমাদেরকে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, এবং প্রোটেক্টস মানে হচ্ছে রক্ষা করা। উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবনস বাই এনি মিনস। উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবনস বাই এনি মিনস, আমাদের যে কোনো মূল্যে আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে। আমরা জানি যে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে সুন্দরবনের বিভিন্ন অংশে ইতিমধ্যে ক্ষতি হয়ে গেছে, তাই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে, অর্থাৎ আমাদের এই পরিবেশকে রক্ষা করতে আমাদের সুন্দরবন যে কোনো মূল্যেই রক্ষা করতে হবে। প্রোটেক্ট শব্দটি অর্থ হচ্ছে রক্ষা করা, নিড মানে প্রয়োজন। Also the mangrove forest inspires me to fight against all odds and make my own place in the world. এছাড়াও এই ম্যানগ্রোভ ফরেস্ট আমাকে অনুপ্রেরণা যোগায় বিভিন্ন মতভেদের বিরুদ্ধে লড়াই করতে। অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, অডস মানে হচ্ছে মতভেদ। মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, আমাকে এই বিশ্বে একটা নিজের জায়গা তৈরি করে। এই ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে এটাই হচ্ছে মাই থটস বা আমার ভাবনা। আশা করি এই ইলাস্ট্রেশন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, এবং কোনো পড়া বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, অথবা আমাদের ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, সেখানে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, এবং আমাদের গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখন আমরা ইলাস্ট্রেশন 2 নিয়ে আলোচনা করব। ইলাস্ট্রেশন 2টি ছিল জাতীয় স্মৃতিসৌধ। তো এখন আমরা জাতীয় স্মৃতিসৌধটি নিয়ে একটু ব্যাখ্যা করব। এটা হচ্ছে ইলাস্ট্রেশন 2 এর অ্যান্সার। তো প্রথমে আমরা দ্য ফ্যাক্ট লিখি, দ্য পিকচার অ্যাবভ ইজ দ্য ন্যাশনাল মেমোরিয়াল অফ বাংলাদেশ। উপরের যে পিকচার বা ছবিটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের উপরের ছবিটি হচ্ছে, অ্যাবভ মানে উপরের। এরপর দ্য ন্যাশনাল মার্টায়ার্স মেমোরিয়াল ইজ দ্য ন্যাশনাল মনুমেন্ট অফ বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধটি হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ। Built to honor and remember those who died during the War of Liberation and Genocide in 1971.
এই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে সেই সমস্ত মানুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যারা 1971 সালে মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে এবং 1971 সালে যারা গণহত্যার শিকার হয়েছে। জেনোসাইড শব্দটির অর্থ হচ্ছে গণহত্যা। লিবারেশন শব্দটির অর্থ হচ্ছে স্বাধীনতা। ওয়ার মানে আমরা জানি যুদ্ধ, এবং রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা। দোজ মানে তারা যারা যুদ্ধ করেছে এবং গণহত্যার শিকার হয়েছে। হুইচ রেজাল্টেড বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স, যার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। রেজাল্টেড মানে ফলে, যার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ইন্ডিপেন্ডেন্স মানেও স্বাধীনতা, আর লিবারেশন এর মানে হচ্ছে স্বাধীনতা। The monument is located in Savar, about 35 kilometer northwest of the capital Dhaka. এই জাতীয় স্মৃতিস্তম্ভটি রাজধানী ঢাকা থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে অবস্থিত। আমরা জানি আমাদের জাতীয় স্মৃতিসৌধটি সাভারে অবস্থিত। লোকেটেড মানে অবস্থিত, বা এটা যে জায়গায় রয়েছে সেটা লোকেটেড। It was designed by Syed Moinul Hussain. Each of these 7 pairs of walls represents the significant chapter of Bangladesh. এটা ডিজাইন করেছেন, ইট ওয়াজ ডিজাইনড বাই সৈয়দ মইনুল হোসেন। এটা ডিজাইন করা হয়েছে সৈয়দ মইনুল হোসেনের দ্বারা। ডিজাইন মানে নকশা করেছেন, বা তিনি এই ডিজাইনটা জাতীয় সৌধের ডিজাইনটি করেছেন। এরপরে ইচ অফ দ্য 7 pairs of walls represents the significant chapter of বাংলাদেশ। এই জাতীয় স্তম্ভের যে 7টি চ্যাপ্টার রয়েছে, 7টি স্তম্ভ রয়েছে, সেই 7টি স্তম্ভ তুলে ধরে বাংলাদেশের ঐতিহাসিক বা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোকে। রিপ্রেজেন্ট শব্দটি হচ্ছে তুলে ধরা বা উল্লেখ করা। সিগনিফিক্যান্স মানে হচ্ছে তাৎপর্য। চ্যাপ্টার মানে অধ্যায়। ইচ অফ মানে প্রত্যেকটি। তো আমরা দ্য ফ্যাক্টটি পড়ে নিলাম। এ পর্যন্ত আমাদের ফ্যাক্টটি লিখলে হবে, এবং তোমরা চাইলে আরও কিছু অ্যাড করে দিতে পারো, বা এটা দিলেও কোনো সমস্যা হবে না। এটা তোমাদের উপর নির্ভর করবে, কারণ এটা তোমাদের নিজেদের কিন্তু এই অ্যান্সারটি তৈরি করতে হবে। তো এখন আমরা মাই থটস অন ইট এটা নিয়ে আলোচনা। ন্যাশনাল মনুমেন্ট অফ বাংলাদেশ সিগনিফাইন্স দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস অফ বাংলাদেশ। এই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধটি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে তুলে ধরে। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা, এবং ইভেন্ট মানে হচ্ছে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, এবং ইভেন্ট শব্দটির অর্থ হচ্ছে ঘটনা। This memorial is a very important for the young generation because the young generation will develop interest in knowing the history of Bangladesh by visiting the memorial. এই স্মৃতিসৌধটি বা স্মৃতিস্তম্ভটি ইয়াং জেনারেশন বা তরুণ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তরুণ প্রজন্মরা এই স্মৃতিসৌধটি ভিজিট করার মাধ্যমে বা ভ্রমণ করার মাধ্যমে তাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়বে। ডেভেলপ মানে বাড়বে বা আরও উন্নতি হবে। ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহী। জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। ইয়াং জেনারেশন মানে তরুণ প্রজন্ম। তো এরপরে আমরা দেখি আই ফিল, এখানে আই রয়েছে। আই ফিল এ গ্রেট সেন্স অফ প্রাইড হোয়েন আই ভিজিট দ্য ন্যাশনাল মেমোরিয়াল। যখন আমি ন্যাশনাল মেমোরিয়াল বা জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ করতে যাই, ভিজিট করতে যাই, তখন আমি খুব গর্বিত বোধ করি। ফিল মানে বোধ করা বা অনুভব করা। অবশ্যই আমাদের সকলেরই তাই হওয়া উচিত। জাতীয় স্মৃতিসৌধটি এটা আমাদের যে মুক্তিযুদ্ধ কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বোঝায়। কত মানুষ মৃত্যুবরণ করেছে, কত ঐতিহাসিক ঘটনা রয়েছে, সেটা দ্বারা কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধটি আমাদের স্মরণ করে দেয়। তো অবশ্যই জাতীয় স্মৃতিসৌধের প্রতি আমরা সম্মান করব। আমরা বিভিন্ন সময় ঘুরতে যাব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। একটি লাইক দিয়ে কমেন্ট করবে। ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য।